আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ৫০,০০০ টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী নারী। আগুন লাগা লঞ্চের মালিক গ্রেপ্তার, নিখোঁজদের স্বজনের ডিএনএ নমুনার সংগ্রহ। খালেদার বিদেশে চিকিৎসার আবেদন যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, আইনি মতামত শেষে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম। মাদারীপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় ৫০,০০০ টাকা চাঁদা না পেয়ে আশিক ও তার দলবল ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। সন্তানের বয়স মাত্র ৮ মাস, হার্ট ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে। ছোট্ট সোনামণির উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আর তা সংগ্রহের জন্য স্বামী আর সন্তানকে নিয়ে ওই গৃহবধূ পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করেন। সৈকতে অপরিচিত এক যুবকের সাথে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামী ও ৮ মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে আশিক নেতৃত্বাধীন চক্রটি। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, আশিক প্রায় ১ দশক ধরে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। লাবণী বিচ এলাকা থেকে ৮ মাসের শিশু সন্তানের সামনে থেকে এই ভিকটিম নারীকে জোরপূর্বক একটি সিএনজিতে করে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে যেই হোটেলে ধর্ষণ করা হয় সেখানে জিম্মি করে তার স্বামীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। র্যাব বলছে, বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে সম্পর্ক স্থাপন করে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার চক্রের সদস্যরা। পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগ সাজশে যারা বিভিন্ন সময় পর্যটক আসতো, সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত। তার একটি চক্র রয়েছে যারা এই কক্সবাজার এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এর সদস্য সংখ্যা প্রায় ৩০ থেকে ৩২ জন। আশিক সরাসরি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও ছদ্মবেশে বিভিন্ন দলের আশ্রয়ে থাকত বলে অভিযোগ রয়েছে। সিবিচে আগত যে টুরিস্ট যারা আছেন। রাসেল খান, ২১শে টেলিভিশন, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া অভিযান ১০ লঞ্চের মালিক হামজা লালকে গ্রেপ্তার করেছে র্যাব, আর নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের মতো অভিযান চলে। বিষখালী নদী থেকে পোড়া এক মৃতদেহ উদ্ধার করেছেন জেলেরা। এদিকে নিখোঁজদের ৩১ স্বজনের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে বরগুনায়। প্রতিনিধি সহায়তায় আহমদ বাবুর রিপোর্ট। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় মালিক হামজালালকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার কেরানীগঞ্জের এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ৮ ডিসেম্বর লঞ্চটির ইঞ্জিন পরিবর্তন করা হয়। রিকন্ডিশন এই ইঞ্জিনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ১১০০ হর্স পাওয়ারের অনুমোদন ছিল এই জাহাজের, ২ ইঞ্জিন মিলে। সেখানে সে যে নতুন ইঞ্জিনটি লাগিয়েছে সেটা হচ্ছে এক একটা ৭২০ হর্স পাওয়ারের ছিল। দেরিতে স্টার্ট করে আর্লি যদি গন্তব্যে পৌঁছানো যায় সেই ক্ষেত্রে যাত্রীদের ডিমান্ড তুলনামূলকভাবে বেশি থাকবে। মূলত এই উদ্দেশ্যেই সে অধিক গতিসম্পন্ন ইঞ্জিন জাহাজে স্থাপন করে অনুমোদনবিহীন। লঞ্চটির মাস্টার ও সারেংদের কোনো সনদও ছিল না, কোনো ইন্স্যুরেন্স ছিল না। জাহাজের মাস্টার এবং ড্রাইভার এই জাহাজ চালনার সনদ বা অনুমতি তারা এখনো প্রাপ্ত হন নাই। এদিকে বিষখালী নদী থেকে পুরা এক মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। লঞ্চে আগুনের ঘটনায় ৭ দফা দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি।
কর্মসূচিতে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। অন্যদিকে ৩১ স্বজনের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে বরগুনায়। লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল। এছাড়া সারা দেশে জাহাজ লঞ্চের ফিটনেস, রুট পারমিট ও লাইসেন্সের তথ্য চেয়ে আরেকটি রিট হয়েছে হাইকোর্টে। অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন পর্যাপ্ত ছিল না এবং দুর্ঘটনা রোধ করার জন্য কেন তারা ব্যবস্থা নেয় না, সেজন্য একটি রুল চাওয়া হয়েছে। সাথে সাথে অন্তর্বর্তীকালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে। বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ মৃতদেহ উদ্ধার হয়েছে, আরও নিখোঁজ অর্ধশতাধিক। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। মালদ্বীপে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে বিকেল ৫:৩০টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে মালদ্বীপ স্থানীয় সময় ১:২০ ফ্লাইটটি মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে ২২ ডিসেম্বর মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আবেদনটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে তা পরিষ্কার করেননি মন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার। সরকারের কাছে এ সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। আইনমন্ত্রী জানিয়েছেন, আবেদনটির উপর আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। নিয়ম অনুযায়ী পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে খোলাসা করেননি তিনি। বলেছেন, পর্যায়ক্রমে ফাইলটি যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তাই তার মন্ত্রণালয়ের মতামত প্রকাশ করা ঠিক হবে না। আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমি বাধ্য। তো সেই ক্ষেত্রে আমি মতামত দিয়ে দিয়েছি। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। ৪০১ ধারায় যে উপধারাগুলো আছে সে অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই, এমন ব্যাখ্যার সঙ্গে এখনো একমত আইনমন্ত্রী। আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে ৪০১ ধারায় যে ৬টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। দুর্নীতির মামলায় সাজা হয় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। প্রায় ২৫ মাস কারাভোগের পর ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মোতাবেক দণ্ড স্থগিত করে ২০২০ সালে ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। বিএনপি চেয়ারপারসন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের ৫০। ব্যবসা বাণিজ্য বিকশিত হওয়ায় কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি। চা ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে অর্থনীতির বড় শক্তি এখন তৈরি পোশাক। ইস্পাত, সিমেন্ট, ওষুধ, প্লাস্টিক, কৃষি প্রক্রিয়া ও আইসিটি নির্ভর ব্যবসার প্রসারও ব্যাপক। ৫০ বছরে বহুগুণ বেড়েছে বৈদেশিক বাণিজ্য। তহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতি এখন বেশ বৈচিত্র্যপূর্ণ। কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে, শিল্প ও সেবা খাত বিকশিত হচ্ছে। জিডিপিতে শিল্প খাতের অবদান এখন ৩৫.৩৬%, আর ৫১% সেবা খাতের দখলে। যদিও ১৯৭২-এ জিডিপিতে কৃষির অবদান ছিল ৫৮%-এর বেশি। ১৯৭২ সালে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র $৩৪.৮৪ লাখ, যা এখন $৪০ বিলিয়নেরও বেশি।
চা ও পাট পণ্যের জায়গা দখল করেছে তৈরি পোশাক। রপ্তানিতে এ খাতের অবদান ৮০% বেশি। স্বাধীনতা পরবর্তী $0.86 বিলিয়ন আমদানি এখন $60 বিলিয়ন, আর স্থানীয় ও বৈদেশিক বাণিজ্যের কল্যাণে ১৬৩ কোটি টাকার রাজস্ব আদায় ছাড়িয়েছে ২,৬০,০০০ কোটি টাকা। শিল্পায়নও গত ৫ দশকে বৈপ্লবিক পরিবর্তন। ১৯৭৩ সালে কল কারখানা ছিল ৩১৩টি। করোনা পূর্ববর্তীতে এই সংখ্যা ছড়ায় ৪৬,০০০। দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা এখন ২.৫ লাখের বেশি। ইস্পাত, সিমেন্ট, ওষুধ, সিরামিক, প্লাস্টিক, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক খাতের বিকাশ ঘটছে। বাংলাদেশিদের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপের লেভেলটা এত ডাইনামিক যে এই দেশ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে উন্নতি করবেই। এই ইকোনমিটা অনেক দিক থেকে দেখলে ইজ ওয়েটিং টু এক্সপ্লোড। আমাদের ম্যান পাওয়ারের শুধু যদি কোয়ালিটিটাকে আমরা ইমপ্রুভ করে দিতে পারি তাহলে দিস কান্ট্রি ইজ আমার হিসাবে আনস্টপেবল। রপ্তানির ঝুড়িতে যোগ হয়েছে সফটওয়্যার। প্রচলিত ই কমার্সের বাইরে প্রায় ২০,০০০ ফেসবুক পেজে কেনাকাটা চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ব্যবসার প্রসার ঘটছে। সরকারি সহায়তার পাশাপাশি উদ্যোক্তা ও শ্রমিক শ্রেণীর চেষ্টায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এমন রূপান্তর। আছে আগামী দিনের চ্যালেঞ্জও। উদ্যোক্তা শ্রেণী সৃষ্টির ক্ষেত্রে একটা বড় আমাদের অর্জন হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব বলি, ইন্টারনেট অফ থিংস বলি, ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর বিভিন্ন সেবা খাত বলি, এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আর ব্যবসা বাণিজ্যের উপর ভর করে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে কাজ করছে সরকার। যে জায়গায় আমাদের আরো অগ্রগতির সম্ভাবনা আছে সেগুলোকে আমরা আরো নির্দিষ্টকরণ করে সেগুলোকে আমরা আরো শক্তিশালী করে আমরা এগিয়ে যাব। চলতি অর্থবছরে পণ্য ও সেবা মিলে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $৫১ বিলিয়ন। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। স্বাধীনতা বিরোধী পরিবারের কাউকে ইসিতে চায় না তরিকত ফেডারেশন, নির্বাচনকালীন সরকারের দাবি খেলাফত মজলিসের। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। নির্বাচন কমিশনে যাতে মুক্তিযুদ্ধের বিরোধিতা করি বা তাদের পরিবারের কোনো সদস্য আসতে না পারে এমন প্রস্তাব দিয়েছে তরিকত ফেডারেশন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রণয়নের প্রস্তাব করেছে খেলাফত মজলিস। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে চলছে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ। চতুর্থ দিনে সংলাপে অংশ নেয় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। সংলাপ শেষে গণমাধ্যমকে নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, স্বাধীন, কার্যকর, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে ৪ দফা দাবি পেশ করেছেন তারা। ৪ দফার মধ্যে আমরা আইনের কথা বলেছি। তবে আইনের কথা বলতে যেয়ে যেটা আমরা ১৮-র ১ ধারায় যেটা সংবিধানে যেটা আইনের কথা উল্লেখ আছে, আমি ওটাই বলেছি আমরা যে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন অল্প সময়ের মধ্যে, সেখানেই আইনের কথা লেখা আছে। এছাড়া নির্বাচন কমিশনে যাতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা তাদের পরিবারের কোনো সদস্য আসতে না পারে এমন প্রস্তাব দিয়েছে তরিকত ফেডারেশন। কোনো ধরনের মুক্তিযোদ্ধার তো সন্তান তো হবেই না, পরিবারেরও যদি কেউ না হয় নির্বাচন কমিশন এবং কমিশনাররা হতে পারবে না। অ্যাপিলেট ডিভিশনের একজন, তার নেতৃত্বে সচিব একজন শিক্ষক, সুশীল সমাজের একজন, আরেকজন হচ্ছে সাংবাদিক। ওনাদেরকে যদি সম্পৃক্ত করা হয় সার্চ কমিটির মধ্যে তাহলে গ্রহণযোগ্যতাটা আরও বাড়বে। এদিন দ্বিতীয় ধাপে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নিতে বঙ্গভবনে আসে খেলাফত মজলিস। সংলাপ শেষে দলটির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা। আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে নির্বাচন কমিশনার নিয়োগ এবং প্রধান কমিশনার এবং কমিশনার নিয়োগ প্রসঙ্গে আমরা কথা বলেছি। ৩ নম্বর হচ্ছে নির্বাচনের পরিবেশ রক্ষা করা। ৪ নম্বর হচ্ছে নির্বাচন কমিশনকে মজবুতকরণ, শক্তিশালীকরণ, নিরপেক্ষকরণ।
এবং সর্বশেষ আমরা বলেছি নির্বাচনকারী সরকার গঠন করতে হবে। বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করে সমাধান বেরোবে না। প্রয়োজনে সংবিধানে সংশোধনী আনারও প্রস্তাব করে দলটি। প্রয়োজনে আইন করতে হবে, করা যাবে না কেন? রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাঝে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনঝরা যুদ্ধদিনের কথা চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা AKM সালাউদ্দিন আহমেদের স্মৃতির কথা তুলে ধরছেন মানিক শিকদার। উনিশশো আমি একজন 18-19 বছরের টকবগে যুবক। আমি পাক হানাদার বাহিনীর অত্যাচার, নিপীড়ন এগুলো যখন আমার নলেজে আসলো, তখন আমি মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। মুক্তিযুদ্ধে আমার কিছু সঙ্গী নিয়ে আমি রামগড় হয়ে সাবরুমে যাই। সাবরুম থেকে আমি হরিণা ক্যাম্পে যাই। হরিণা ক্যাম্পে আমি নাম লিস্ট হওয়ার পরে আমাদেরকে ওমপি ট্রেনিং সেন্টারে ভারতীয় বাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যায়। আমরা ওখানে 1.5 মাস ট্রেনিং করার পর আমাদেরকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য BSF তাদের কার্যক্রম শুরু করে। সীতাকুণ্ডে প্রবেশ করার পর আমরা একটা বাড়িতে অবস্থান নেই। ওখানে লোকালি যারা ছিল তারা বাড়িতে চলে গেছে। আমরা যারা সীতাকুণ্ডের অবস্থানে আছি মহলঙ্গা একটা জায়গায় এক বাড়িতে আমরা 5 জন অবস্থান নেই। একজন লোক আসে বলল তখন যে আপনাদেরকে রাজাকার আলবদর পাঞ্জাবিরা ঘিরে রেখেছে, আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা বাঁচার চেষ্টা করবেন অথবা প্রতিহত করার চেষ্টা করবেন। মৃত্যুকে তখন পরোয়া করি নাই এবং মৃত্যু কি জিনিস সেটাও আমরা ভুলে গিয়েছিলাম দেশ মাতৃকার জন্য। আবারও রীতি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। BPL এর 8ম আসরের প্লেয়ার্স ড্রাফট। বরিশালে গেলেন সাকিব, ঢাকায় মাশরাফি, তামিম। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের সংবাদ। উন্নয়নকে আরও বেগবান করতে দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। দুবাই গোল্ড সুক মেট্রো এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীরা সেবা পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর ডক্টর আহমেদ আল নুসৈরাত, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কামাল হোসেন সুমন, পরিচালক ইসমাইল গনি চৌধুরী সহ অনেকে। বৈষম্যহীন দেশ গড়তে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির নেতারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাজলা, বাহারা, হান্দবিয়া, উত্তর বাওয়াদি, হারাজাত, হাইলে নৌজা আঞ্চলিক কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন ইসমাইল হোসাইন, সভাপতিত্ব করেন শাহ আলম সাফ। জানুয়ারিতে শুরু হবে BPL এর 8ম আসর। প্লেয়ার ড্রাফটের মধ্য দিয়ে শুরু হলো BPL এর আনুষ্ঠানিক যাত্রা। এবার মাশরাফি, রিয়াদ ও তামিমকে পেল ঢাকা, আর বরিশালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও ক্রিকেট দানব গেল। এবারে BPL এ জায়গা হয়নি ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেনের। মাহফুজ মুকুলের রিপোর্ট। টি-20-র জমজমাট আসর 8ম BPL এর আনুষ্ঠানিকতা শুরু হয় প্লেয়ার ড্রাফটের মাধ্যমে। এদিন রাজধানীর এক অভিজাত হোটেলে
এই ড্রাফটে 6 ফ্র্যাঞ্চাইজি দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গুছিয়ে নিল। এবারের বিপিএলে তুমুল আলোচিত তামিম ও রিয়াদ রয়েছেন একই দল ঢাকাতে। সেই সঙ্গে অভিজ্ঞতায় টৈটম্বুর ঢাকায় জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর ব্যাটিং দানব ক্রিস গেইলকে পেল বরিশাল। এছাড়াও আছেন সোহান, শান্ত ও তাইজুল। ড্রাফটে আশরাফুল ও নাসির হোসেন পাননি কোনো দল। লেগ স্পিনার নিয়ে আলোচনা থাকলেও জুবায়ের হোসেন লিখন ছাড়া গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে নেয়নি কেউই। এছাড়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ, অলরাউন্ডার আনিসুল ইসলাম, নিয়মিত টেস্ট খেলুড়ে আবু জাহিদ রাহি, সাইফ হোসেনকেও নেয়নি কেউই। এখন কে ক্যাপ্টেন্সি পাবে সেটা আমাদের জন্য এখন অনেক প্রিম্যাচুর। দলের বিচারে নিজ নিজ দল নিয়ে আশা ব্যক্ত করেন। শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন সবাই। নেক্সট এডিশন থেকে আমরা লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি মডেলটা দিব, 3 থেকে বা 5 বছর। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মানবতার ইতিহাসেই একটি কলঙ্কিত অধ্যায়। দেশ জুড়ে অসংখ্য বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া যায় স্বাধীনতার পর। তখনই বিশ্ববাসী বুঝতে পারে কতটা ভয়াবহ ছিল সেই চিত্র। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় গণহত্যায় নিহতদের মাথার খুলি নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল রিপোর্ট। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 50,000 টাকা চাঁদা না পেয়ে কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, সন্তানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী নারী। আগুন লাগা লঞ্চের মালিক গ্রেফতার, নিখোঁজদের স্বজনে ডিএনএ নমুনা সংগ্রহ। খালেদার বিদেশে চিকিৎসার আবেদন যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, আইনি মতামত শেষে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।